ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন মানেই কৃষি জগতের নানান বিষয় নিয়ে আলোচনা, সেই সঙ্গে থাকে বিশেষজ্ঞদের অভিজ্ঞ মতামত। কৃষক বন্ধুদের অনেক না জানা বিষয়ও কিন্তু জানা হয়ে যায় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ পাট চাষ নিয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন গোপাল চন্দ্র মান, সহ কৃষি অধিকর্তা, বীজ সংশিতকরণ, মুর্শিদাবাদ। জানবো ওনার কাছে পাট চাষের বিষয়। নমস্কার। প্রথমে এই পাট চাষের বিষয়ে যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই পাটের জাত নির্বাচন কিভাবে করতে হবে, কি কি ধরনের জাত আছে? পাট ধরুন আমরা মোটামুটি যে 23শে মার্চ দেখা যায় আমাদের দিন রাত্রি সমান হয়, তারপর থেকেই দিনের ভাগটা বাড়তে থাকে, তখন আমরা পাট লাগানোর চাষিদের বলি এবং চাষিরাও পাট লাগাতে তখন শুরু করে। এবং পাটের সাধারণ মূলত যে জাতটা বেশি ব্যবহার হয় এবং বেশি করে এখনও চাষিরা, সেটা হচ্ছে নবীন JR 524। এছাড়া আরও কিছু কিছু ভালো জাত এসছে, যে জাতের মাধ্যমে আমরা যদি চাষ করি তাহলে চাষিদের উপকার হবে। সেগুলো হচ্ছে S19 সুবলা বলে জাত আছে, JR 124 সূর্যতোষা আছে, JR 8432 যেটা খুব ভালো জাত। এছাড়া বিধান পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বলে 3টে জাত আছে, যেগুলো খুব আমাদের এই অঞ্চলের জন্য উপযোগী, এবং চাষি ভাইরা যদি এই জাত করে তাহলে দেখা যায় যে পাটের যে গুণগত মান, সেই গুণগত মানটাও অনেকটা ভালো হবে, এবং যার ফলে পাটের যে কাজ, শুধুমাত্র যে পাট আমাদের যে থলে বা বস্তা এইসব তৈরি করার যে কাজে লাগে, তার সত্ত্বেও যে অন্যান্য যে সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা যে সমস্ত ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র তৈরি করেন, সেখানে এই বিশেষ করে সূর্যতোষা, S19 সুবলা এই জাতগুলো খুবই ভালো এবং এই কাজে ব্যবহার করতে পারবেন। অনেক সময় কৃষক বন্ধুদের মধ্যে একটা সংশয় থাকে বা একটা আক্ষেপ থাকে, যে তারা বলেন যে আমরা ভালো বীজ পাচ্ছি না। এই ভালো বীজ তারা কোথা থেকে পাবেন? ভালো বীজ যেটা সাধারণত আমাদের এখানে যেটা হয়, বেশিরভাগ বীজটাই বাইরে থেকে আসে, অন্ধ্রপ্রদেশ বা মহারাষ্ট্র থেকে। তা আমরা চাষি ভাইদের বলি যে যে বীজই আপনারা নিন না কেন, সংশোধিত বীজ মানে সার্টিফাইড বীজ ব্যবহার করুন। এবং সার্টিফাইড বীজটা দেখার সময় যে তার যথাযথ যে সমস্ত লেবেলগুলো থাকে, বিশেষ করে নীল রঙের একটা কার্ড থাকে, সেই নীল রঙের কার্ডটা অবশ্যই প্যাকেটের সঙ্গে লাগানো আছে কিনা দেখে নিতে হবে। এবং এছাড়া চাষি ভাইদের আরেকটু মনে রাখতে হবে যে যদি ওই লেভেলের মধ্যে দেখা যায় যে লট নাম্বারে একটা নাম্বার আছে, যে নাম্বারটা দিয়ে বোঝা যায় যে এটা কোথাকার জাত, সেই জাতটা যদি ঠিকমতো আমরা অন্ধ্রপ্রদেশের হলে 01 থাকে এবং মহারাষ্ট্রের হলে 13 থাকে, সেই লেভেল দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কোথাকার জাত। আর ওই ব্যাগের মধ্যে আপনার যে কি ভ্যারাইটি, কি জাত এবং কি কোন সময় তাকে লাগাতে হবে, কোন অঞ্চলের জন্য সেই জাতটা ব্যবহৃত হবে, এগুলো সমস্ত কিছু ওই সার্টিফাইড যে ব্যাগ থাকে তার মধ্যেই থাকে আর কি। এগুলো জানা হয়ে গেলেও একটা জরুরি জিনিস আমার মনে হয় যে কৃষক বন্ধুদের আপনি জানাবেন যে বীজ শোধনের প্রয়োজনীয়তা কতটা, এবং পাটের ক্ষেত্রে সঙ্গেই আপনি বলবেন যে বীজের পরিমাণ ঠিক কতটা লাগবে। হ্যাঁ, আমরা চাষি ভাইদের যেটা বলি যে বীজ শোধন, এক মুঠো বীজও এখন জমিতে পড়বে না শোধিত না হয়ে, এবং সেই ক্ষেত্রে পাট অবশ্যই শোধন করে বীজ ফেলতে হবে জমিতে। এবং শোধন করার জন্য খুব যেগুলো খুব সাধারণ ওষুধ কার্বনডিজামটা পাওয়া যায়, এছাড়া ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে শোধন করতে পারি, এবং সেক্ষেত্রে 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য শোধন করে নিলেই আমরা বীজতলাতে লাগাতে পারবো। আর পাটের বীজে যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, বাইরে থেকে আনতে হয়, আমরা এখানে পাট বীজ তৈরিও করতে পারি, যদিও চাষি ভাইরা যদি করেন তাহলে তৈরি করে নিতে পারেন। তার তবু বলবো যে যদি পাট বীজ যেখান থেকে আনুন না কেন সেটা শোধন করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে পাট বীজ যখন খুব মানে পাওয়া কম যাবে, তখন যদি লাইনে বোনা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে বীজের পরিমাণ অনেক কম লাগবে, 650 থেকে 700 গ্রামের মতো। আর যদি আমরা যে ছিটিয়ে বোনার কথা বলি, সেখানে প্রায় 950 থেকে 1 কেজি, মোটামুটি 1 কেজির মধ্যে বীজ যদি বোনা যায় তাহলে ঠিক বোনা যাবে আর কি।
লাগানোর পদ্ধতিটা ঠিক কিরকম? লাগানোর পদ্ধতি মানে পাট যেহেতু খুব বীজটা খুব সরু বীজ এবং খুব ছোট ছোট বীজ, সেই জন্য লাগাতে গেলে একটু জমিকে ঝুরঝুরো করে নিতে হবে চাষ দিয়ে। এবং আর পাট যেহেতু ওই ছোট বীজ এবং বীজ বোনার সময় দেখা যায় যে এক সময় ওই আপনার ঠিকমতো ফেলার এক জায়গায় কোথাও বেশি কোথাও কম হয়ে যায়, সেই জন্য প্রথমে উত্তর বা দক্ষিণ দিক দিয়ে বীজ বোনা শুরু করতে হবে, তারপর আবার উল্টো দিক পূর্ব বা পশ্চিম দিক দিয়ে যদি বীজ বোনা যায়, মানে ক্রসওয়াইজ যদি বীজটাকে দুবার করে বোনা হয়, তাহলে দেখা যায় যে মোটামুটি একটা জমিতে ঠিকভাবে বীজগুলো পড়ে। লাগানো তো হলো, এবারে তারপরেই হচ্ছে যে তার সার দিতে হবে, সেটা কিভাবে? হ্যাঁ, এবার লাগানোর সময় একটা জিনিস মনে রাখতে হবে, যেটা যে যদি লাগানোর সময় যেন অবশ্যই মাটিতে জল থাকে, ময়েশ্চার থাকে, এবং যে লাগানোর পরেই যে সারের ব্যাপার চলে আসে। আর লাগানোর সময় আরেকটা যেটা পরিচর্যার মধ্যে থাকে, যেটা খুব বড় পরিচর্যা বলবো এখানে, যেহেতু লাগানোর পরে করলে অসুবিধা হয়, লাগানোর একদিন আগেই আমরা সেই পরিচর্যার আগাছা দমনের জন্য আমরা কিছু হার্বিসাইড ব্যবহার করতে পারি, ফ্লুক্লোরালিন বা টাইক্লোরালিন এই জাতীয় যে সমস্ত হার্বিসাইডগুলো আছে, সেই হার্বিসাইড যদি আমরা ব্যবহার করতে পারি, মানে আগাছা দমনের জন্য যে ওষুধ, সেগুলো ব্যবহার করলে আমরা দেখা যায় যে অনেকটা উপকার চাষিরা পাবেন। এছাড়া লাগানোর পরেই সার অবশ্যই আমরা প্রত্যেক চাষি ভাইদের একটা কথাই বলি যে আপনারা মাটি পরীক্ষার ভিত্তিতে সার দিন। মাটি পরীক্ষার ভিত্তিতে যদি সার দেওয়া হয়, তাহলে যথাযথ সার পড়বে এবং গাছের উপযোগী এবং মাটির কতটা স্বল্পতা আছে তার নির্দিষ্ট হারে আমরা সার দিতে পারবো। তা সত্ত্বেও আমরা মধ্যম মানের যদি জমি হয়, তাহলে 60 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরের জন্য, 40 কেজি ফসফেট এবং 40 কেজি পটাশ আমরা প্রতি হেক্টরের জন্য আমরা ব্যবহার করতে বলি। জমিতে ময়েশ্চার থাকতে হবে আপনি বললেন, সেচের সেই ক্ষেত্রে প্রয়োজন কতটা? সেচের ধরুন যে সময়টা আমার পাট হয়, সেই সময়টা দেখুন সেচের মানে বিশেষ করে গ্রীষ্মের সময়টা চলে, এবং সেই সময়টা সেচের একটা বৃষ্টির টান থাকে। যদি বৃষ্টি ঠিক থাকে, তাহলে দেখা যায় সেচের প্রয়োজন খুব একটা হয় না। তবে আমরা বলি যে যদি পাটের ক্ষেত্রে বার বৃদ্ধিটা দেখা যায় যে টান এবং তারপরে আবার যদি সেচ, এটা যদি চলতে থাকে, তাহলে পাটের খুব বার বৃদ্ধি খুব ভালো হয়। মানে মাটিকে একটু টান দেয়া, তারপরে আবার তাকে সেচ দিতে যদি আমরা পারি, তাহলে পাটের বার বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। পরিচর্যার কথা আপনি বললেন, বেশ কিছুটাই বলেছেন, তবু আমার মনে হয় যে আরো বোধহয় কিছুটা বাকি আছে, সেটা কি? পাট যেহেতু একটা নির্দিষ্ট প্রত্যেকটা গাছই যে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে ঠিকভাবে যদি গাছ থাকে, তাহলে দেখা যায় যে সেই গাছগুলো বার বৃদ্ধি ভালো হবে। সেই দূরত্বটা কতটা? সেই দূরত্বটা আমরা সাধারণত যদি লাইনের কথা বলি, তাহলে বলা হয় যে 15 থেকে 20 সেন্টিমিটার দূরত্বের মধ্যে যদি রাখা হয় লাইন, এবং 5 থেকে 7 সেন্টিমিটারের মধ্যে যদি রাখা যায়, তাহলে পাটের গাছ ঠিক থাকে। সেখানে ধরুন ছিটিয়ে বুনলে সেটা তো ঠিক থাকে না, তখন আমরা বলি যে 1 বর্গ মিটারে আর কি, যদি আমরা মোটামুটি 50টা থেকে 55টা যদি গাছ রাখা যায়, তাহলে কিন্তু আমার ভালো হয়। হ্যাঁ, পাটের ক্ষেত্রে কি কি রোগ পোকার আক্রমণ হয় সাধারণভাবে, এবং সেগুলোকে ঠেকানো যাবে কিভাবে? পাটের ক্ষেত্রে রোগের ব্যাপারে, যেটা রোগ বা পোকার ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে খুব কম যখন বয়স থাকে, যখন পাটটা খুব চারা অবস্থায় থাকে, তখন কিছু পোকা থাকে যেগুলোকে মাটি লাগোয়া থাকে এবং সেই সময়গুলো কেটে নষ্ট করে দেয়। তাছাড়া যখন বড় হয়ে যায়, তখন দেখা যায় ছোঁয়া পোকা আসে, কিছু লেদা পোকা আসে, আর কিছু কেরি পোকা থাকে, যেটা ওই পাটের যে গাছের যে তন্তু আছে, সেই তন্তুর মধ্যে ফুটো করে ডিম পেড়ে দেয়, এবং সেখানটা তার ডিম ফুটে যখন বাচ্চা বেরোয়, এবং সেখানকার যে পাটের যে তন্তুটা, সেটার সরাসরি লম্বা হয় না, সেটার মাঝখানে একটা ছেদ পড়ে যায়, যার ফলে ওই তন্তুর দীর্ঘ মানে লম্বাটা অনেকটা কমে যায়। এই সমস্ত যে পোকা রয়েছে, আর ছোঁয়া পোকার কিছু উপদ্রব দেখা যায়। তাছাড়া খুব বেশি নয়। আর রোগের মধ্যে দেখা যায় যে যে সমস্ত রোগগুলো হয়, কিছু ওই পাট ঝিমিয়ে পড়ে, কিছু মাকড়ের উপদ্রব দেখা যায়, যেটা আপনার খুব গ্রীষ্মের সময় যখন খুব গরম পড়ে, তখন দেখা যায় যে হলুদ মাকড় বা লাল মাকড় দুটোরই খুব হয়, খুব তাপ বেড়ে গেলে। এছাড়া খুব বেশি রোগ পোকার আর কিছু থাকে না।
আর এই সমস্ত বা রোগ পোকার জন্যে চাষি ভাইরা চিন্তিত হন। যদি আমরা একটু সুসংগত উপায়ে রোগ বা পোকা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখা যায় যে খুব কম খরচে আমরা সেগুলোকে ঠিকঠাক করতে পারি। সেই ব্যাপারে চাষি ভাইদের বলবো যে আপনারা যখন পাট লাগাবেন অবশ্যই বীজ শোধন করবেন। পাট যখন বুনবেন যদি সেখানে উই পোকা বা কোনো মাটির থেকে যে সমস্ত পোকার উপদ্রব হয় তাহলে সেই পোকা মারার জন্য যে ওষুধ সেগুলো ব্যবহার করা যাবে। সেগুলো কি যদি একটু বলে দেন? হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনার যে সমস্ত মাটির জন্য এখন আমরা বিএসসি ডাস্ট আমরা করতে বলি, কিন্তু বিএসসি অনেক সময় পাওয়া যায় না। যখন গাছ বাড়তে থাকে তখন দেখা যায় যে শোঁয়া পোকার খুব উপদ্রব হয়। সেই শোঁয়া পোকার জন্যে চাষিরা ভাইরা যেটা করেন যে শোঁয়া পোকা যদি আমরা মাঠে একটু পরিচর্যা করি, মাঠে একটু দেখি ভালো করে, তাহলে শোঁয়া পোকাগুলো খুব সহজেই চেনা যায়। কারণ দেখা যায় যে গাছের পাতার নিচে ডিম পাড়ে এবং সেখানে একসঙ্গে অনেকগুলো শোঁয়া পোকা থাকে এবং উপর থেকে একটা জালিকা মতো একটা সাদা সাদা অংশ দেখা যায়। সেই অবস্থায় যদি আমরা তুলে নিয়ে সেগুলোকে মেরে দিতে পারি আর কি, মানে পায়ে টিপে বা কোনো কেমিক্যালের মধ্যে ডুবিয়ে মেরে দিতে পারি, তাহলে কিন্তু সেই শোঁয়া পোকা থেকে রেহাই পেয়ে যাব। এছাড়া আর যে ল্যাদা পোকা থাকে সেই ল্যাদা পোকাও আমরা দেখি যে ল্যাদা পোকার খুব উপদ্রব হয়। সেখানে আমরা কিছু বলি যে পাখি বসার জন্য যদি কিছু ব্যবস্থা করা দেওয়া যায় তাহলে সেই পাখিরা বসে সেই ল্যাদা পোকাগুলোকেও খেয়ে নিয়ে অনেকটা আমাদের উপকার করে। এছাড়া যে সমস্ত হচ্ছে ফসফেমিডন গ্রুপের কোনো ওষুধ আমরা দিতে পারি বা কোনো যে সমস্ত পর্শজনিত যে সমস্ত ওষুধ আছে সেগুলো দিলে আমাদের মোটামুটি এই পোকার ব্যাপার থেকে আমরা অনেকটা রেহাই পেয়ে নিতে পারি। আর রোগের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা প্রথমেই বললাম যে ব্যাবিস্টিন দিয়ে আমরা শোধন করা। এছাড়া যদি রোগ লাগে তাহলে দেখা যায় যে ওই খানিকটা অংশ গোড়াটা পচে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিছু যে সিস্টেমিক যে সমস্ত ওষুধ আছে সেগুলো ব্যবহার করতে পারি। করলে আমাদের খুব বেশি খরচ সাপেক্ষ হয় না এবং আমরা খুব ভালোভাবে সেটা যত্ন নিতে পারি। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা আলোচনা আমাদের কৃষক বন্ধুদের উপহার দিয়েছেন। আর কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মাঠ ভালো করে নিজের আয়ত্তের মধ্যে রাখুন, অর্থাৎ ভালো করে নজর করুন যে কোথায় কি হচ্ছে। যদি সেই জ্ঞানটা আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন আপনি ফসলেরও যত্ন নিতে পারছেন এবং যদি ফসলের যত্ন নেন আগামী দিনে কিন্তু আপনি সত্যি অর্থনৈতিকভাবে লাভবান হবেন। হ্যাঁ কি করি? হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে কৃষক বন্ধুরা নানানভাবে উপকৃত হয়ে থাকেন, নানান বিষয় নিয়ে আলোচনা হয়, উপস্থিত থাকেন বিশেষজ্ঞরা। ঠিক সেরকমই আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় প্রাণীর স্বাস্থ্য ও পরিবেশ। আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের বিভাগীয় প্রধান অধ্যাপক সরোজ কুমার পাইন। নমস্কার সরোজবাবু, আজকে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশ। তো এই বিষয়ে আমরা আপনার কাছে জানবো যে পরিবেশ বা প্রকৃতির ভারসাম্য রাখতে গৃহপালিত ও বন্যপ্রাণীর ভূমিকা কি এবং তা কিভাবে রক্ষা করা সম্ভব হতে পারে। ঠিকই, এখন সব থেকে যেটা সমস্যা দেখা যাচ্ছে গ্রামগঞ্জে এখন গৃহপালিত পশু পাখির অবস্থা খুব একটা ভালো নয়। অর্থাৎ আমরা গৃহপালিত পশু পাখি তাদের বিশেষ করে তাদের খাবারের দিকে আমাদেরকে নজর দেওয়া উচিত, কিন্তু সেই খাবার তারা বিভিন্নভাবে পাচ্ছে, আবার ঠিক সঠিকভাবে পাচ্ছে না। তার কারণ আছে। আজকে দেখা যাচ্ছে যে সমস্ত যেভাবে আর কি, অর্থাৎ আমরা জানি
যে কোনো সোসাইটিতে বা আমাদের এই বিশ্ব পরিবেশে একই ধরনের প্রাণীর যদি অধিক উৎপাদন হয় তাহলে একটা সমস্যা খাবার সমস্যা থেকেই যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবারটা মানুষ খাচ্ছে ঠিক সেই খাবারটাও আবার গৃহপালিত পশুরও চাই। এইখানে একটা কম্পিটিশন এসে গেছে, যার ফলে হচ্ছে কি গৃহপালিত পশুদের তাদের যে ব্যালেন্সড বা সুষম খাদ্যের দরকার তারা সেটা পাচ্ছে না, এবং সেইটা করতে গিয়ে আমাদেরকে অন্যভাবে খাবার তাদেরকে দিতে হচ্ছে যেগুলো তাদের স্বাস্থ্যের পক্ষেও হানিকর এবং পরোক্ষে তাদের থেকে আমাদের দেহে যখন আসছে সেইগুলো মানে ক্ষতি হচ্ছে। এবং সেই শুধু তাই নয়, আমরা অনেক কিছুই আমরা মেনে চলি না, অর্থাৎ গৃহপালিত পশু পক্ষী কীভাবে পালন করব, প্রত্যেক রকমের গৃহপালিত পশুর জন্য তাদের আলাদা আলাদা নিয়মকানুন আছে, কিভাবে তারা থাকবে, তাদের বাসস্থান থেকে কতখানি দূরে গবাদি পশু রাখা উচিত এবং তাদের মলমূত্র কত দূরে রেখে দেওয়া উচিত, এবং তারা মানে মারা যাওয়ার পর তাদেরকে কিভাবে আমরা কোথায় আমরা রাখবো, কিভাবে পুঁতে ফেলবো, না সেটাকে পুড়িয়ে ফেলবো, না কিভাবে আমরা তার ব্যবস্থা করব, সেগুলো আজকে এই জনবহুল জায়গাতে খুবই সমস্যার বিষয়। গ্রামগঞ্জে একটা মৃত পশু ফেলে দেওয়ার মতো জায়গা সংকুলান হচ্ছে না। তো সেইভাবে দেখা যাচ্ছে যে পরিবেশ আমাদের সেই ক্ষেত্রে দূষিত হয়ে যাচ্ছে। আমরা মানি আর না মানি, আমরা আবার বলতে চাইছি যে পৃথিবীতে এখন দেখা যাচ্ছে একই শ্রেণীর প্রাণী অর্থাৎ মানুষের বৃদ্ধি সবথেকে বেশি, তুলনায় বন্য প্রাণী বা গৃহপালিত পশুপক্ষী সেইগুলো পরিমাণেও কমে যাচ্ছে, এবং তাদের যে একটা রোল আছে আমাদের পরিবেশকে ধরে থাকার জন্য সুষ্ঠুভাবে ব্যালেন্সটা সেইটা কিন্তু ধীরে ধীরে আমরা নষ্ট করে ফেলছি। এর জন্য ভারত সরকার অনেক রকমের নিয়ম বিধি এ সমস্ত করেছেন, আপনারা তো নিয়মিতই দেখছেন কাগজে প্রতিদিনই বন্যপ্রাণী কিভাবে হত্যা হচ্ছে। আমাদের গৃহপালিত পশু পক্ষীর মধ্যেও দেখা যাচ্ছে নানা ধরনের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেও আমরা যেগুলো নিয়ে আসছি হাইব্রিড, সেক্ষেত্রেও সঠিকভাবে মানে মেনটেন করা হচ্ছে না, তার ফলে প্রকৃত জাতিটাও হারিয়ে যাচ্ছে। আমরা এমন একটা কিছু কিছু জায়গাতে যদি বিজ্ঞানের হয়তো বা সেই দিকটা একটু খারাপ দিকই বলবো, যে দিশাহীন হয়ে যাচ্ছি, অর্থাৎ প্রকৃত যে ব্রিডটা সেইটা আমরা হাইব্রিড বা সংকরায়ন করতে গিয়ে আমরা হারিয়ে ফেলছি। এবং এই ক্ষেত্রে এইভাবে পরিবেশটা দূষিত হচ্ছে। এই পরিবেশের দূষণটা কিন্তু হঠাৎ করে কিছু নয়, এটা হচ্ছে মানে তিলে তিলে ব্যাপারটা আস্তে আস্তে হচ্ছে সমস্যাটা। আর যেটা সব থেকে সমস্যা হয়েছে গৃহপালিত পশু, তাদেরকে খাবারের দিকটা যেহেতু দেখি না, সেহেতু তারা যত্রতত্র খাচ্ছে এবং কোনো নিয়ম বিধি কিছু নেই। এমনকি চাষের ক্ষেত্রেও দেখুন কীটনাশক একটা ভয়ঙ্কর ব্যাপার আমাদের মানুষের দেহে। আমরা হয়তো ভাবছি যে কীটনাশক ওষুধ তো মাঠে দিচ্ছে, আমে দিচ্ছে, বেগুনে দিচ্ছে, আমাদের শরীরে আসছে না। তো সেই সমস্ত খাবার কিন্তু পশু দেহে যাচ্ছে, সেই পশু দেহ থেকে দুধের মাধ্যমে বলুন বা মাংসের মাধ্যমে বলুন আমাদের দেহে আসছে। আবার কোনো পশুকে হয়তো আমরা তার বৃদ্ধির জন্য কর্টিজন ব্যবহার করছি বা হরমোন ব্যবহার করছি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, তাদেরকে ঠিকমতো একটা টাইম না দিয়েই হয়তো 7 দিনের মাথায় তার মাংস মানুষ খাচ্ছেন। তো এইভাবে হচ্ছে কি সেই সমস্ত রেসিডুয়াল এফেক্ট সেই ওষুধপত্র মানুষের দেহে আসছে। এবং দেখা যাচ্ছে আজকে মানুষের আমরা যদি একটা মানে সংখ্যায়ন যদি করি আর কি, প্রতিটা অর্থাৎ স্ট্যাটিস্টিক্স যদি আমরা নিই, দেখা যাবে যে প্রত্যেক মানে হসপিটাল কেন বা নার্সিংহোম যেখানেই যান, এই যে ক্যান্সার বা হার্ট ডিজিজ বা লিভার ডিজিজ বা কিডনি ফেলিয়ার, সবই এগুলো এই নানা রকম এখান থেকে ঠিকই। আচ্ছা, আপনি একটু আগে আমাদের যে বললেন না যে এই পশু গৃহপালিত পশুদের নানা রকম যে খাবার দেওয়া হচ্ছে বা ওষুধ দেওয়া হচ্ছে, এগুলো থেকে মানুষের দেহে তো ক্ষতির আশঙ্কা রয়েছে। আমরা তো এখন ধরুন আমাদের রেগুলার খাবারের মধ্যে প্রাণীজ প্রোটিন তো আমরা থাকেই, আমাদের প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা সেটা সাবধান হব? আমাদের সেটা সাবধান হতে হবে যে প্রাণীজ প্রোটিন ছাড়া তো বৃদ্ধি মানে মানুষের মানে কোষের বৃদ্ধি বলুন বা যে কোনোভাবেই ডেভেলপমেন্ট শরীরের সেটা খুব একটা আশাপ্রদ হয় না। কারণ প্রাণীজ প্রোটিন সেটা মাংসের মাধ্যমে হতে পারে, ডিমের মাধ্যমে হতে পারে বা দুধের মাধ্যমে হতে পারে। যারা নিরামিষাশী তারা দুধ খান।
তো সেইভাবে সেটা দরকার। সেই জন্য চাষিদেরকে সর্বদাই দেখতে হবে যে সুষ্ঠুভাবে অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার, অর্থাৎ ফিড সেফটি, ফুড সেফটি, অর্থাৎ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, মানে গৃহপালিত পশুদেরকেও সেইভাবে যত্ন করে রাখতে হবে এবং সেরকম খাবারই চাষি ভাইদের দিতে হবে। তা আপনি যদি একটু চাষি বন্ধুদের বলেন আমাদের যে কি ধরনের খাবার। যেমন হচ্ছে চাষিরা প্রথম কথাই আমাদের যেরকম মানে 6টি খাদ্যের উপাদান দরকার, কার্বোহাইড্রেট, ভিটামিন, ফ্যাট, মিনারেল, ওয়াটার অর্থাৎ জল, তো সেই রকম আর কি প্রথম ব্যাপার খুব মানে যেটা আমরা ইজিলি অ্যাভেলেবল বলি মানে আগামী দিনে হয়তো সেটাও থাকবে না, অর্থাৎ জল। আমরা মানুষেরাই মানে বিশুদ্ধ বা পরিশ্রুত জল কতজনকে দিতে পারছি? ঠিকই। তো সেই জল বলতে ধরুন একটা আমরা পাকা রাস্তা, এখন অধিকাংশ জায়গাতেই তো পাকা রাস্তা হয়ে গেছে, পাকা রাস্তার দিয়ে বয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন, সেখান থেকে ধোঁয়া ছাড়ছে, ধোঁয়া থেকে আমরা জানি যে লেড বা আদার্স হেভি মেটালস, নানা রকমের পলিউশন, সেই সমস্ত ঘাস পাতা জল ছড়িয়ে যাচ্ছে। আজকে একটু ছড়াচ্ছে, কাল একটু ছড়াচ্ছে, বছরের পর বছর ছড়াচ্ছে। ঠিক সেইভাবেই মানুষের দেহে ওইগুলো দুধের মাধ্যমে, মাংসের মাধ্যমে সেল টু সেল অর্থাৎ কোষের মধ্যে জমা হচ্ছে। যখন জমা হচ্ছে, সেল যখন অপারক হয়ে যাচ্ছে, তখন সেই জায়গাটাতে বাস্ট করে যাচ্ছে, আমরা তাকে বলি যে টিউমার হয়ে গেছে বা ম্যালিগন্যান্সি এসে গেছে, ক্যান্সার হয়ে গেছে, এইসব ব্যাপার বলি। অতএব এগুলো সমস্ত তিলে তিলে হচ্ছে। অতএব চাষি বন্ধুদেরকে জানতে হবে যে খাবারটাই আমরা পশুকে খাওয়াচ্ছি, আমরা করি কি একটা গোডাউনে ইঁদুর মারা বীজ থেকে আরম্ভ করে যথেচ্ছ জিনিস দিই, তার মধ্যে তাদের খাবারটা রেখে দিই যাতে ইঁদুরে খেয়ে না ফেলে, সেই খাবারটা তাদেরকে দিচ্ছি। জানা উচিত সেই বিষ কিন্তু চলে এলো মানে চেনের মতো। এখন হচ্ছে গৃহপালিত পশু তারা যতটা মানে সহ্য করতে পারবে, সেই জিনিসটা যখন মানবদেহে শিশুর মধ্যে এসে যাবে তারা কিন্তু সেটা সহ্য করতে পারবে না। এবং সেই ক্ষেত্রে পেটের ট্রাবল, আমরা অধিকাংশ জনই এখন মানুষ ভুগছে পেটের ট্রাবলে, এগুলো সবই কিন্তু এই ধরনের খাবার থেকেই আসছে। এবং সেটা আমাদের চাষিদের সর্বদাই খেয়াল রাখতে হবে। আমরা ঘাস পাতা বা ফডার বা যে যাই আমরা খাওয়াই না কেন, সেটা দেখতে হবে যে আমরা তার মধ্যে যদি কীটনাশক প্রয়োগ করে থাকি, অন্তত 7 দিন পরে আমরা সেই পশুকে আমরা খেতে দেবো। এবং অথবা কীটনাশক বা যে কোনো অ্যান্টিবায়োটিক, কর্টিজন বা হরমোন যা ব্যবহার করছি, সেইটার অন্তত 7-8 দিন পর ছাড়া সেই পশুর মাংস খাওয়াটা উচিত। তাহলে এই ব্যাপারটা আমাদের কৃষক বন্ধুদের অবশ্যই মনে রাখা দরকার যে যদি কোনো ওষুধ বা যে কোনো অ্যান্টিবায়োটিক বা যে কোনো কীটনাশক যাই ব্যবহার করুন আপনারা গৃহপালিত পশুর ক্ষেত্রে, তারপরে অন্তত 7 দিন, আপনি তো তাই বলেন, অন্তত 7 দিন আমাদেরকে মাথায় রাখতে হবে, তার মধ্যে যেন ওই পশুকে আমরা না খাই। নিশ্চয়ই। আচ্ছা, যে ধরনের রোগ আমরা পশুবাহিত রোগ বলতে পারি, যেগুলো মানুষের দেহে পশুদের কাছ থেকে আসতে পারে, সেগুলো কি মানে, এবং সেগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? আমরা সেটা অনবদানগত আমাদের মধ্যে চলে আসে, মানে অধিকাংশভাবেই মানে অর্থাৎ সেরকম সচেতনতা আমাদের গ্রাম বাংলায় নেই, আমরা কজনই বা জানি। আমরা খুব আমি যে রোগটা একটু আলোচনা করব সেটা হচ্ছে র্যাবিস, কিন্তু তাছাড়া যেমন হচ্ছে অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস এবং বার্ড ফ্লু, এই রোগগুলো তো আমরা জানি কিভাবে মানে মারণ রোগ। অ্যানথ্রাক্স একটা মারণ রোগ। আবার আমরা জানি যে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম যেটা কিনা, বা সালমোনেলোসিস, এই ধরনের ফুড পয়জনিং যেগুলো হয়, অর্থাৎ প্রাণীজ প্রোটিনের তাড়াতাড়ি ওটা নষ্ট হয়ে যায় এবং সেখানে ওই ধরনের ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি বাসা বাঁধে, এবং সেই খাবার অর্থাৎ বাসি খাবার যদি মানে অর্থাৎ প্রাণীজ প্রোটিন যদি খাওয়া হয়, তাহলে এই রোগগুলো এমনিতেই আসছে। আর যে রোগটার সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা নেই যে কুকুরে কামড়ালেই র্যাবিস হয়, কিন্তু তা হয় না। ওই কুকুরটির মধ্যে যদি র্যাবিড ভাইরাস থাকে তাহলে, এবং তারপরে যদি সে কামড়ায়, তবে গিয়েই সেটা সম্ভব না। আমরা এরকম বলি যে বিড়াল কুকুর কামড়ে দিয়েছে, অতএব কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তো তার তো বোঝার উপায় নেই না, সেটাই। সাধারণ মানুষ যদি ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু সেটা রিস্ক নিতে পারবেন না। কিন্তু সাধারণ মানুষের একটু জানা উচিত যে আমি যদি দোষ করি, কোনোভাবে পা দিয়ে ফেলি বা কোনোভাবে কিছু করি, কুকুরটা যদি কামড়ায়, কুকুরটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে, এটা একটা ব্যাপার। আর যে জায়গাটা কামড়ে দিল সেই জায়গাটা হচ্ছে খুব স্পিডে পিচকারির সাহায্যে জল দিয়ে ধুয়ে ফেলা, সাবান জল দিয়ে, কিন্তু অন্য কিছু না। অনেকে আমরা সেখানে অ্যাসিড দিই, অনেক কিছু দিই, পুড়িয়ে দিই, এগুলো আরও ভয়ঙ্কর।
সিম্পলি সাবান জল দিয়ে ধুয়ে দেওয়া, সেই জায়গাটা টিনচার আয়োডিন এবং অ্যান্টিবায়োটিক লাগিয়ে দেওয়া এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নিয়ে সেখানে ভ্যাকসিন নেওয়া বা প্রতিষেধক টিকা নেওয়া, এটাই হচ্ছে র্যাবিসের মানে প্রতিকার। এবং র্যাবিস সম্বন্ধে একটা আতঙ্ক, অর্থাৎ র্যাবিড ভাইরাস যে এলাকায় আসে, আসলে কি এই ভাইরাসটা আসে কোনো বন্য প্রাণী কামড়ে দিল কোনো গৃহপালিত পশু বা কুকুরকে, সেই কুকুর বা গৃহপালিত প্রাণী যদি আমাদের সমাজের মধ্যে এসে যায় এবং সে তখন যদি মানে ওই রোগগ্রস্ত হয়ে যদি কামড়ে দেয় তখন এটা। আচ্ছা সরোজবাবু, আমাদের সময় খুব কম, আপনি যদি আমাদের খুব সংক্ষেপে বলেন যে খুব কম খরচে সারা বছর কৃষক বন্ধুরা কিভাবে গৃহপালিত পশুর যত্ন করতে পারেন। এটা আমরা যেমন হচ্ছে যে যেহেতু আমি মানে এগ্রিকালচার কলেজে পড়াই, অতএব সেই হিসেবে বলবো যে মানে প্ল্যান্ট, উদ্ভিদ এবং প্রাণী দুটোর ক্ষেত্রেই কিন্তু যদি ব্যবস্থাটা আমরা আগে থেকে নিই, অর্থাৎ যেমন উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায় যদি বীজ শোধন করি তার পরবর্তীকালে তার খরচ অনেক কমে যায়, তার যে রোগনাশক যে সমস্ত ওষুধপত্র খুব কম দিতে হয়, সেই রকম প্রাণীদের ক্ষেত্রেও যদি আমরা ভ্যাকসিন বা টিকাকরণ করি, আমরা তো মানুষের অনেক টিকাই ব্যবহার করি, যার জন্য টিকা দিলে হয় কি সেই প্রাণীটা সেই রোগ থেকে রোগে মারা যাবে না এবং হচ্ছে কি প্রাণীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো রকমের এপিডেমিক, অর্থাৎ যে রোগ সাধারণত ওই জুনোটিক ডিজিজ বা প্রাণী থেকে মানুষের মধ্যে আসতে পারে, ব্রুসেলোসিস, অ্যানথ্রাক্স বা বলছি যে কুকুরের ক্ষেত্রে যেমন র্যাবিস, এগুলো ভ্যাকসিন অর্থাৎ প্রতিষেধক টিকা যদি আমরা আগে থেকে প্রাণীদেরকে দিয়ে ফেলতে পারি, শুধু প্রাণী নয় পক্ষীর ক্ষেত্রে অর্থাৎ মুরগি, হাঁস মুরগি সবকিছু, আমরা সমস্ত ধরনের মানে এদেরকে যদি আমরা ট্রিটমেন্টটা করে রাখতে পারি, মানে প্রতিষেধক টিকা দিয়ে, যে প্রতিষেধক টিকার দাম যদি 1 থেকে 10 টাকা লাগে সেক্ষেত্রে চাষি বহন করতে পারবেন এবং সেটা যদি মানে হয়ে যায় রোগটা, সেই চিকিৎসাটা করতে প্রতি প্রাণীর ক্ষেত্রে খুবই এক্সপেন্সিভ এবং সেক্ষেত্রে সেই টাকাটা হয়তো তাহলে সেক্ষেত্রে বলা 100 থেকে 500 টাকা পর্যন্ত সেখানে। সেক্ষেত্রে আমার মনে হয় কৃষক বন্ধুরা আগে থেকেই যদি প্রতিষেধক টিকার ব্যবস্থা করে রাখেন তাহলে তারা উপকৃত হবেন। এটা এর জন্য হচ্ছে যে তাদের সব জায়গাতেই ব্লকের ডাক্তারবাবুরা আছেন, সেখানে গেলে তাদেরকে চার্ট দিয়ে দিতে পারবেন যে কোন প্রাণীর কখন ভ্যাকসিন দিতে হবে, সেই ভ্যাকসিনটা আবার কখন রিপিট করতে হবে, সেইগুলো সমস্ত বলা আছে এবং সেইভাবে যদি মেনে চলেন তাহলে স্বল্প খরচে প্রাণী পালন করা অবশ্যই সম্ভব। ধন্যবাদ সরোজবাবু। কৃষক বন্ধুরা আপনারাও নিশ্চয়ই আজকে উপকৃত হলেন এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।